দেওয়ানি কার্যবিধির আদেশ ১১ কিন্তু মামলার একটা খুবই ইন্টারেস্টিং স্টেজ নিয়ে কথা বলে। এটা হলো উদ্ঘাটন আর পরিদর্শন, মানে একদম বিচার শুরু হওয়ার ঠিক আগের ধাপটা। এই পুরো ব্যাপারটা আসলে নিশ্চিত করে যে মামলার দুই পক্ষই একে অপরের হাতের তাসগুলো যেন আগে থেকেই দেখে নিতে পারে। এতে করে বিচারটা অনেক বেশি ফেয়ার বা ন্যায্য হয়। তো এই পুরো আদেশ ১১কে ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে ৪টা ভাগে ভাগ করে নিয়েছি। চলুন এক এক করে সবগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখব তথ্য জোগাড় করার প্রথম অস্ত্রটা, আর সেটা হলো প্রশ্নমালা বা ইন্টারোগেটরি। সোজা কথায় এটা হলো এক পক্ষ আরেক পক্ষকে লিখিতভাবে কিছু প্রশ্ন করে, আর সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। তবে তারও আগে এই যে আমরা উদ্ঘাটন বা ডিসকভারি শব্দটা ব্যবহার করছি, এটার মানে ঠিক কি? দেখুন, এটা আসলে একটা ফর্মাল আইনি প্রক্রিয়া। এর মাধ্যমে মামলার বিচার শুরু হওয়ার আগে এক পক্ষ অন্য পক্ষের হাতে কি প্রমাণ আছে তা দেখে নিতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো কোর্টে কেউ যেন একেবারে সারপ্রাইজড না হয়ে যায়। এখন এই প্রশ্নমালা জমা দেওয়ার একটা নির্দিষ্ট প্রসেস আছে, যেটা ধাপে ধাপে এগোয়। যেমন প্রথমে আদালতের পারমিশন নিতে হয়, পারমিশন পেলে প্রশ্নগুলো জমা দেওয়া হয়। এরপর অন্য পক্ষকে রুল ৮ অনুযায়ী হলফনামা সহ সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। আর যদি মনে হয় উত্তরগুলো ঠিকঠাক বা যথেষ্ট না, তাহলে রুল 11 অনুযায়ী আদালত আবার আরও বিস্তারিত উত্তরের জন্য আদেশ দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটা যেন এফিশিয়েন্ট থাকে, সেজন্য কিন্তু বেশ কিছু কড়া নিয়ম আছে। যেমন ধরুন, রুল 1 অনুযায়ী মামলার ইস্যু গঠনের ১০ দিনের মধ্যেই প্রশ্নগুলো জমা দিতে হবে। আবার রুল 2 বলছে আদালতকে ১৪ দিনের মধ্যে আবেদনটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আর একটা বিষয়, রুল 1 অনুযায়ী বিশেষ আদেশ ছাড়া একটার বেশি প্রশ্নমালা সেট জমা দেওয়া যায় না। এমনকি রুল 5-এ বলা আছে কোনো কর্পোরেশনের ক্ষেত্রে তার সদস্য বা কর্মকর্তাকেও প্রশ্ন করা যেতে পারে। অবশ্যই, তার মানে এই যে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। উত্তর দেওয়ার ক্ষেত্রে আপত্তি তোলারও সুযোগ আছে। যেমন রুল 6 অনুযায়ী প্রশ্নটা যদি স্ক্যান্ডালাস বা অপ্রাসঙ্গিক হয় অথবা সৎ উদ্দেশ্যে না করা হয়, তাহলে আপত্তি করা যায়। আবার রুল 7 বলছে প্রশ্নগুলো যদি অযৌক্তিক বা হয়রানিমূলক হয়, তাহলেও আপত্তি জানানো যাবে। এমনকি রুল 3 অনুযায়ী প্রশ্ন যদি অহেতুক লম্বা বা অপ্রয়োজনীয় হয়, তাহলে খরচের পেনাল্টিও হতে পারে। আরেকটা খুব জরুরি বিষয় হলো, এই পুরো ব্যাপারটা কিন্তু একদমই ইনফর্মাল কিছু না। রুলস 4 আর 9 অনুযায়ী প্রশ্ন করার জন্য ফর্ম নম্বর 2 আর উত্তর দেওয়ার হলফনামার জন্য ফর্ম নম্বর 3 ব্যবহার করতে হয়। মানে সবকিছু একটা নির্দিষ্ট আইনি কাঠামো মেনে চলে। আচ্ছা, প্রশ্নমালার পর্ব তো গেল, এবার চলুন পরের ধাপে যাই, যেটা হলো দলিল উদ্ঘাটন। মানে এবার আমরা দেখব অপরপক্ষের হাতে কি কি ডকুমেন্টস বা দলিল আছে। এই ধাপটা হলো ঠিক তাই যা স্ক্রিনে লেখা। আপনার কাছে কি কি দলিল আছে? সোজা কথায় রুল 12 অনুযায়ী এক পক্ষ কোর্টের কাছে আবেদন করতে পারে যাতে অন্য পক্ষকে নির্দেশ দেওয়া হয় তাদের কাছে থাকা মামলার সাথে সম্পর্কিত সব দলিলের একটা লিস্ট হলফনামা দিয়ে জমা দেওয়ার জন্য। আদালতের অর্ডার পাওয়ার পর অন্য পক্ষকে রুল 13 অনুযায়ী একটা হলফনামা দিয়ে দলিলের তালিকাটা জমা দিতে হয়। এই হলফনামাটা ফর্ম নম্বর 5 অনুযায়ী করতে হবে। আর যদি কোনো দলিল তারা দেখাতে না চায়, সেটার কথাও কিন্তু এই হলফনামাতেই উল্লেখ করে দিতে হয়। এরপর রুল 14 অনুযায়ী আদালত মামলার যে কোনো সময় প্রয়োজন মনে করলে সেই দলিলগুলো কোর্টে জমা দেওয়ার অর্ডার দিতে পারে। বেশ, এখন তো জানা গেল যে কি কি দলিল আছে। তাহলে পরের স্বাভাবিক ধাপটা কি? অবশ্যই সেই দলিলগুলো নিজের চোখে দেখা। আর এই পর্বটাকেই বলা হচ্ছে দলিল পরিদর্শন বা ইন্সপেকশন। তো এই ধাপের মূল কথা হল, এবার আমাকে দেখতে দিন। রুল 15 অনুযায়ী এক পক্ষ যখন অন্য পক্ষের হলফনামা বা আর্জিতে কোনো দলিলের কথা জানতে পারে, তখন সেই দলিলটা দেখার জন্য বা সেটার কপি নেওয়ার জন্য একটা ফর্মাল নোটিশ দিতে পারে। এই পরিদর্শনের জন্যও কিন্তু একটা নির্দিষ্ট টাইমলাইন আছে। রুল 17 অনুযায়ী নোটিশ পাওয়ার পর 10 দিনের মধ্যে জবাব দিতে হবে। আর সেই জবাবে যে সময়ের কথা বলা হবে, সেটা অবশ্যই জবাব দেওয়ার 3 দিনের মধ্যে হতে হবে। সাধারণত উকিলের অফিস বা যেখানে দলিলগুলো থাকে, সেখানেই পরিদর্শন করা হয়। এখন যদি কোনো পক্ষ সহযোগিতা না করে, তার ব্যবস্থাও আছে। রুল 18 অনুযায়ী অপরপক্ষ পরিদর্শনের জন্য সময় না দিলে আদালত সরাসরি অর্ডারের মাধ্যমে পরিদর্শনের ব্যবস্থা করতে পারে। আবার কিছু ক্ষেত্রে, যেমন ধরুন ব্যবসার খাতা, সেগুলোর মূল কপির বদলে রুল 19 অনুযায়ী ভেরিফাইড কপি জমা দেওয়ার আদেশও আদালত দিতে পারে। আর কোনো দলিলের গোপনীয়তা বা প্রিভিলেজ নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে রুল 19 অনুযায়ী আদালত নিজেই সেই দলিলটা দেখে সিদ্ধান্ত নিতে পারে। এতক্ষণ তো আমরা নিয়মকানুন নিয়ে কথা বললাম, কিন্তু যদি কেউ এই নিয়মগুলো না মানে, তখন কি হবে? এর ফলাফল কিন্তু খুবই মারাত্মক হতে পারে, যা একটা মামলার ভাগ্যই বদলে দিতে পারে।
এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। রুল 21 অনুযায়ী নিয়ম না মানার পরিণতি কিন্তু বাদী আর বিবাদীর জন্য আলাদা। যদি বাদী এই নিয়মগুলো মানতে ব্যর্থ হয় তাহলে তার পুরো মোকদ্দমাটায় খারিজ হয়ে যাবে, আর যদি বিবাদী ব্যর্থ হয় তাহলে তার আত্মপক্ষ সমর্থনের যে অধিকার সেটাই বাতিল হয়ে যাবে, মানে সে আর মামলায় ডিফেন্স করতে পারবে না। এছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিধান আছে, যেমন রুল 20 বলছে যদি এমন হয় যে কোনো একটা বিষয় আগে নিষ্পত্তি না হলে ডিসকভারি করা ঠিক হবে না, তাহলে আদালত ডিসকভারি পিছিয়ে দিতে পারে। একে বলে প্রিম্যাচিওর ডিসকভারি। আবার রুল 22 অনুযায়ী প্রশ্নমালার উত্তরগুলো কিভাবে বিচারে ব্যবহার করা হবে সেটাও ঠিক করে দেওয়া আছে। আর রুল 23 পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই আদেশের সমস্ত নিয়ম নাবালক বাদী এবং বিবাদীর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। সুতরাং পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আদেশ 11 মূল উদ্দেশ্য একটাই, আর তা হল মামলার বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায্য রাখা। এটা নিশ্চিত করে যে কোনো পক্ষই যেন অন্ধকারে না থাকে, উভয় পক্ষই যেন সব তথ্য প্রমাণ সম্পর্কে জেনে বুঝে তারপর পূর্ণ প্রস্তুতি নিয়ে আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে।